আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং এই মডেলের ফোনটি হঠাৎ ডেড হয়ে গেছে টাচ লাগাতে গিয়ে। তো এই ধরনের সিচুয়েশন আপনারা হয়তো অনেক সময় অনেকে পড়তে পারেন, তাই অবশ্যই আপনাদেরকে এই ধরনের সমস্যাগুলোর সমাধান শিখে রাখা ভালো। তো আমরা ফোনটি চালু করার ট্রাই করছি পাওয়ার বাটন প্রেস করে, কিন্তু পাওয়ার বাটনটি প্রেস করার ফলে কোনো ধরনের রেসপন্স এখানে আসেনি, ফোনটা চালু হয়নি। কিন্তু আমরা যখন চার্জিং পিন কানেকশন দিব তখন এখানে দেখতে পাচ্ছেন চার্জিং শো করছে। এখন যদি আমরা আমাদের ফোনের পাওয়ার বাটনটা প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অন হচ্ছে, কিন্তু যখন আমরা নর্মালি ভাবে ফোনটি অন করার চেষ্টা করেছিলাম তখন কিন্তু আমাদের এই ফোনটি অন হয়নি। অর্থাৎ চার্জে লাগানোর পর চার্জিং সিগন্যালটা দেখানোর পর যদি আমরা পাওয়ার বাটনটি প্রেস করি তখন আমাদের ফোনটা সুন্দরভাবেই চালু হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ফোনটা চালু হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা যখন পাওয়ার বাটন প্রেস করছি তখন খুব সুন্দরভাবে পাওয়ার বাটনটা কাজ করছে। তো পাওয়ার বাটন যেহেতু কাজ করছে এর মানে পাওয়ার বাটনে আমাদের কোনো ধরনের প্রবলেম নেই এবং পাওয়ার বাটনের লাইনও ওকে আছে। তো আমরা এখন ব্যাটারিটা রিমুভ করে দিয়ে আবারও ব্যাটারিটা পুনরায় লাগিয়ে দেখব যে নর্মালি আমাদের ফোনটা চালু হচ্ছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন প্রেস করেছি ব্যাটারি লাগানো অবস্থায়, কিন্তু কোনো ধরনের রেসপন্স আসছে না, ফোনটা কিন্তু চালু হচ্ছে না। তো আশা করি বুঝতে পেরেছেন, ফোনে চার্জে লাগানোর পরে যখন চার্জিং সিগন্যালটা দেখায় তখন আমরা ফোনটা চালু করতে পারি, কিন্তু সাধারণ অবস্থায় ফোনটা চালু হচ্ছে না। তো এই হচ্ছে আমাদের ফোনের প্রবলেম। এখন আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবো যে আমাদের এই ধরনের প্রবলেমগুলো কোন জায়গা থেকে আসতে পারে এবং কিভাবে আমরা সমাধান করব, তাই অবশ্যই আপনাকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো আমরা মাদারবোর্ডটি খুলে ফেলি। বন্ধুরা, সাধারণত যদি কোনো ফোন চার্জে লাগাইলে তারপর যখন চার্জিং সিগন্যালটা আসে তখন যদি আমরা ফোনটা অন করার চেষ্টা করি তখন যদি অন ঠিকঠাকভাবে হয় কিন্তু নর্মালিভাবে ফোনটা চালু হয় না, এই ধরনের সিচুয়েশন যদি হয় তাহলে বুঝতে হবে চার্জিং সেকশনের কোনো একটা জায়গায় গন্ডগোল হয়েছে। তো অলরেডি আমার আগে যেই টেকনিশিয়ান ভাইটি ফোনটি দেখেছিল সে অলরেডি চার্জিং পিন চেঞ্জ করেছিল, কিন্তু তারপরও কোনো ধরনের সমস্যার সমাধান হয়নি। তো এখন আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখব আমাদের সমস্যাটা কোন জায়গা থেকে হতে পারে এবং কিভাবে আমরা সলিউশন করব। তো চলুন আমরা ডায়াগ্রামগুলো দেখে আসি। ওয়েলকাম ব্যাক। আমরা চলে এসেছি বর্ণেয় স্কিমেটিক ডায়াগ্রামের মধ্যে। আপনি যদি মোবাইল রিপেয়ারিংয়ের কাজে এক ধাপ এগিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনার কাছে ডায়াগ্রাম থাকাটা আবশ্যক। ডায়াগ্রাম যদি আপনার কাছে থাকে আপনার কাজ করাটা খুবই সহজ হয়ে যাবে, আর ডায়াগ্রামবিহীন আপনি যদি কাজ করার ট্রাই করেন তাহলে আপনার কাজ করাটা খুব টাফ ব্যাপার হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফোনের ডায়াগ্রাম, এটা হচ্ছে লেআউট। এই লেআউট এবং স্কিমেটিক এই দুইটার সাহায্যে আমরা প্রবলেম ফাইন্ড আউট করব। কিভাবে প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে হয় সেগুলো একটু মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে, তাহলে আপনি আশা করি শুধু চার্জিং সেকশন না আর শুধু পাওয়ার সেকশন না, মানে যেই সমস্যাই হোক সব সমস্যায় আপনি ঘুরে পুরে সেই লাউ আর কদু একই রকম সব কিছুই আপনি ডায়াগ্রাম বুঝলে সবই নিজেই করতে পারবেন। তো দেখেন এখানে প্রথমে আমরা লেআউট থেকে চার্জিং পিনের সেকশনটা, যেটা চার্জিং পিনটা, এই পিনের এখানে একটা কোড লেখা আছে, পিনের কোডটা হচ্ছে IFC 400। আমরা এখানে লিখি IFC 400, এখানে সার্চ করার পর এই কিনারে রেজাল্ট আসছে, এখানে ক্লিক করব। ওকে। তো বন্ধুরা, যেহেতু আমাদের ফোনের প্রবলেমটা চার্জে লাগানোর পর প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে, মানে চার্জে লাগাইলে ফোনটা সুন্দরভাবে অন হয় কিন্তু চার্জে লাগানো ছাড়া নর্মালিভাবে ফোনটা অন হচ্ছে না, এর মানে হচ্ছে চার্জিং সেকশনের সাথেই কিছু একটা সম্পর্ক আছে বা কিছু একটা গন্ডগোল হয়েছে যার কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। তাই আমরা এখান থেকে এই চার্জিং পিনের যে কোডটা আছে এটা কপি করে আমরা স্কিমেটিকের মধ্যে সার্চ দিয়ে চার্জিং পিনের সাথে কোন কোন লাইন সম্পৃক্ত, কোন কোন লাইন কোন জায়গায় গেছে সবগুলো আমরা দেখব। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন 1 নাম্বার লাইনটা হচ্ছে একটা কয়েল দিয়ে সিরিজ হয়ে ভিভাসের মধ্যে চলে গেছে চার্জ জমানোর জন্য। দ্বিতীয় লাইনটা হচ্ছে জেটেক ডিপি, মানে এখানে ডাটা পজিটিভের কিছু এক্সট্রা লাইন থাকে, ডাটা একেবারে অরিজিনাল ডাটা পজিটিভ সেটা কিন্তু না, এক্সট্রা একটা ডাটা পজিটিভ আছে, দুইটা থাকে এখানে। তো এটা হচ্ছে জেটেক ডাটা পজিটিভ, জেটেক ডাটা নেগেটিভ। ঠিক তার পাশে আবার আরেকটা লাইন আছে, দেখতে পাচ্ছেন ইউএসবি ডাটা নেগেটিভ
আবার তার নিচে হচ্ছে ইউএসবি ডাটা পজিটিভ এবং নিচেরটা হচ্ছে ইউএসবি আইডি, মানে হচ্ছে এটা হচ্ছে ফোনটা বুট করার জন্য কাজ করে। তো তার নিচে লাইনটা আরেকটা আছে যেটা হচ্ছে জেটেক আইডি, ঠিক আছে। এখানে জেটেক আইডি, ইউএসবি আইডি আছে, ইউএসবি ডিপি আছে, জেটেক ডিপি আছে, জেটেক ডিএন আছে, ইউএসবি ডিএন আছে, মানে টোটালি ইউএসবির লাইন হচ্ছে দুইটা দুইটা করে 6টা লাইন, কিন্তু একই, মানে দুই জায়গায় দুইটা গেছে। যাই হোক, তো তারপরে এখানে বাদবাকি যে লাইনগুলো আছে, একটা 6 নাম্বার পিনটা হচ্ছে এখানে একটা ছোট একটা মসফেটের মধ্যে গিয়েছে। তারপর বাকি যেই লাইনগুলো রয়েছে এই লাইনগুলো হচ্ছে গ্রাউন্ডের সাথে সম্পৃক্ত। তো এখন আমরা যেটা ট্র্যাকিং করব, ইউএসবির লাইনটা কোন জায়গায় গেছে সেটা একটু আমরা সার্চ করব। তো আমরা এখান থেকে ইউএসবি ডিএন, এটা আমরা এই লেখাটা আমরা কপি করব। কপি করার পর আমরা এখানে সার্চ করব। সার্চ করার পর এখানে দুইটা রেজাল্ট আছে, একটা হচ্ছে চার্জিং পিনের পাশে এবং আরেকটা হচ্ছে একটা আইসির মধ্যে সম্পৃক্ত হয়েছে। তো এই আইসিটা হচ্ছে ইউএসবি আইসি। এটা শুধু ইউএসবির কাজই করে না, ইউএসবির পাশাপাশি বিভিন্ন সিগন্যালের কাজ করে, পাওয়ারের কাজ করে। তো এখান থেকে এই আইসির নাম্বারটা আমরা একটু কপি করব, U450। কপি করে আমরা একটু লেআউটের মধ্যে দেখি সার্চ করে যে কোন আইসিটা আমাদের U450 আইসিটা কোনটা, ইউএসবি আইসিটা কি। তো এখানে সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন কানেক্টরের পাশে দুইটা আইসি আছে, এখানে U405 এবং U404। তো এটা হচ্ছে আমাদের ইউএসবি আইসি, এটা আমরা নিশ্চিত হলাম। তারপর এর পাশাপাশি একটা আইসি আছে U404, এটা আমাদের কি আইসি সেটা একটু দেখতে হবে। তো আমরা স্কেমেটিকের মধ্যে যাওয়ার পর এখানে সার্চ করব U404 লিখে। সার্চ করার পর এখানে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন U404 হচ্ছে আরেকটা আইসি, যে আইসিটা হচ্ছে এখানে যেহেতু ভিবাস আমরা জানি যে চার্জিংয়ের পজিটিভ, এই যে ভিভাস 5 ভোল্ট, একটা চার্জারের মধ্যে 5 ভোল্ট থাকে, সেই 5 ভোল্টটা এখানে এসেছে। তো এই লাইনটা হচ্ছে যেহেতু একটা আইসির মধ্যে সম্পৃক্ত, ভিভাসের লাইনটা বা ভিসিএইচজি লাইনটা যেই আইসির সাথে সম্পৃক্ত সেটাই হচ্ছে মূলত চার্জিং আইসি। ওকে, তো আমরা এখানে নিশ্চিত হলাম আমাদের এখানে এই দুইটা আইসি হচ্ছে, একটা হচ্ছে U404 যেটা হচ্ছে চার্জিং আইসি এবং U405 যেটা হচ্ছে ইউএসবি আইসি, ইউএসবি লাইনের আইসি। তো এই দুইটা লাইনই হচ্ছে মোটামুটি চার্জিং ইউএসবির কাজ করে। তো আমরা একটু চার্জিং পিনের সাথে যাই। তো আমাদের যেহেতু চার্জিং পিনের যে লাইনগুলো সেটা আমরা একটু সার্চ করি, IFC 400 সার্চ করলাম, রেজাল্ট ওকে। তো যেহেতু আমাদের চার্জিং পিনের লাইনগুলোর মধ্যে ইউএসবির লাইনগুলো একটা আইসির মধ্যে গিয়েছে এবং চার্জিংয়ের যেই ভিসিএসজির লাইন, চার্জিংয়ের যেই 1 নাম্বারটা যেই ভিভাসের লাইন, এটা হচ্ছে চার্জিং আইসির মধ্যে গিয়েছে। ওকে, তো আমরা বুঝতে পারলাম আমাদের চার্জিং পিনের লাইনগুলো দুইটা আইসির মধ্যে সম্পৃক্ত হয়েছে। তো এখন আমরা আমাদের করণীয় হচ্ছে এইখানে যেই দুইটা আইসি আছে, মানে চার্জারের যেই পিনটা, এই পিনের মধ্যে মূলত যে লাইনগুলো ডাটার লাইন আর হচ্ছে চার্জিংয়ের লাইন, চার্জিংয়ের লাইনটা চলে এসেছে এই আইসির মধ্যে U404 মধ্যে এবং ডাটার লাইনটা U405 মধ্যে চলে আসছে। এখন আমাদের করণীয় কি, সেটা হচ্ছে আমরা এই চার্জিং যে আইসিটা রয়েছে এবং এই ইউএসবি আইসিটা রয়েছে এর আশেপাশের যত কম্পোনেন্ট আছে, কোনো কম্পোনেন্টে শর্ট আছে কিনা বা কোনো কম্পোনেন্ট মিসিং আছে কিনা, এগুলো ভালোভাবে চেক করব। চেক করার পরও যদি আমরা কোনো ধরনের সমস্যা না পাই, সেক্ষেত্রে আমরা প্রথমে ইউএসবি আইসিটা চেঞ্জ করব, তারপর হচ্ছে আমরা চার্জিং আইসিটা চেঞ্জ করব। তো এখন আমরা কি করব আসলে সেটা একটু দেখি। এখানে আমরা একটা ক্যাপাসিটার মাপলাম। এখানে আমরা ক্যাপাসিটারগুলোর শর্ট চেক করব এবং রেজিস্টরগুলোর লাইন মিসিং চেক করব। আমরা কিন্তু এখানে এই রেজিস্টরগুলো কোনো ধরনের মিসিং পাচ্ছি না, এখানে ক্যাপাসিটার এটা ওকে আছে। তো এইভাবে আমরা সবগুলো লাইন চেক করব যে কোনো কম্পোনেন্টে সমস্যা আছে কিনা। আপনাকে অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রেই লক্ষ্য রাখতে হবে, বোর্ডের যদি যে কোনো সমস্যাই হোক না কেন, আপনার যেই সেকশনের সমস্যা সেই সেকশনের প্রথমে কম্পোনেন্টগুলো আপনি টার্গেট করবেন, কোনো কম্পোনেন্টে শর্ট আছে কিনা বা কোনো মিসিং আছে কিনা বা অন্য কোনো ধরনের ফল্ট আছে কিনা, এই সব কিছু চেক করার পরবর্তীতে হচ্ছে আপনি আইসির মধ্যে হাত দিবেন। নাহলে দেখা যায় কি আপনি আগেই আইসি চেঞ্জ করে পুরাই অস্থির, বাট কাজের কাজ কিছুই হলো না, তাহলে কিন্তু হবে না। একটা ছোট্ট ক্যাপাসিটারের মাধ্যমে আপনার অনেক সময় ব্যয় হতে পারে যদি আপনি সঠিক কাজ বা সঠিক সলিউশন প্রয়োগ না করেন। তো এখানে আমরা সবগুলো কম্পোনেন্ট মেপে নিলাম, মাপার পরও আমরা কোনো ধরনের ফল্ট পাইলাম না। এখন আমাদের স্টেপ হচ্ছে, এখানে যেহেতু দুইটা আইসি আছে, একটা হচ্ছে
চার্জিং আইসি এবং আরেকটা হচ্ছে ইউএসবি আইসি। আমাদের সন্দেহ হচ্ছে ইউএসবি আইসি থেকেই সমস্যাটা বেশি হওয়ার সম্ভাবনা হয়ে থাকে। কারণ হচ্ছে আমরা জানি ইউএসবির লাইনগুলো শর্ট হওয়ার কারণে কিন্তু অনেক সময় ফোন ডেড হয়ে যায়। আমরা এখন ইউএসবি আইসিটা চেঞ্জ করে দিব, যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবেল আইসি আছে। যদি আপনার কাছে আইসি না থাকে সেক্ষেত্রে আপনি প্রথম রিভোল্ভ করার মাধ্যমে সলিউশন করার চেষ্টা করে দেখতে পারেন। তো আমরা আইসিটি উঠিয়েছি, এখন আমরা আরেকটি আইসি এখানে পরিবর্তন করে দিব। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনি যদি সবসময় মার্কেট থেকে আইসি কিনে লাগান, মার্কেটের আইসির আশায় বসে থাকেন, তাহলে কিন্তু আপনি কাজে আগাইতে পারবেন না। কারণ মার্কেট থেকে আইসি কিনতে কিনতে একসময় আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন। কারণ মার্কেটের আইসি দেখা গেল একটা চেঞ্জ করলেন, কাজ হলো না, আরেকটা আবার চেঞ্জ করতে হয়। মানে মার্কেটের আইসির কোনো গ্যারান্টি নাই, আবার দামও বেশি। দেখা গেল একটা 300 টাকা দিয়ে একটা মাদারবোর্ড কিনলে সেখানে অনেকগুলো আইসি পাওয়া যায়, অথচ একটা আইসি কিনতে গেলে 400-500 টাকা লাগে শুধু একটা সিঙ্গেল চার্জিং আইসি। তো এই জন্য আপনারা পুরান বোর্ড থেকে আইসিগুলো কালেক্ট করে রাখবেন এবং প্রত্যেকটা আইসি আলাদা আলাদা করে মডেল নাম্বারও লিখে রাখতে পারেন বা পেস্টের ডিব্বার মধ্যে রেখে দিতে পারেন। এখন আমরা এখানে আইসিটা বসিয়ে দিব। ওকে, আমাদের আইসিটা লাগানো শেষ। এখন আমরা ফোনটাকে ফিটিংস করে আমরা চেক করে দেখব আমাদের প্রবলেম সলিউশন হয়েছে কিনা। যদি আমাদের প্রবলেম সলিউশন না হয় তাহলে আমরা চার্জিং আইসিটি চেঞ্জ করব। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু কোনো ধরনের চার্জে লাগানো ছাড়াই এখন নর্মালভাবে সাধারণতভাবে ফোনটি কিন্তু অন হয়েছে। তো বন্ধুরা, এইভাবে আমরা ডায়াগ্রাম অনুসারে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পারি। আপনার হয়তো ডায়াগ্রাম বুঝতে অসুবিধা হতে পারে, আপনি অবশ্যই কারো কাছ থেকে ডায়াগ্রামগুলো বুঝে নেবেন বা শিখে নেবেন সহজে, তাহলে ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম হবে না। তো ভালো থাকেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।